আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাজের খুঁটিনাটি আলোচনা করব। সমাজ মানে কি? সমাজ অর্থ সংক্ষেপণ, সংক্ষেপ, সংক্ষেপণ, মিলন, এক পদের এক পদীকরণ। সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, এক পদের এক পদীকরণ। সমাজ কাকে বলে? অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ যুক্ত হয়ে একটি গঠন প্রক্রিয়াই সমাজ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ যুক্ত হয়ে একটি পদ গঠনের প্রক্রিয়াই সমাজ। সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে সমাজ নিষ্পন্ন পদটির নাম সমাজ, মানে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে সিংহাসন। সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, সিংহাসন সমস্ত পদ। আর এই যে এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত সমাজ বাক্য, বিগ্রহ বাক্য। এই সমস্যামান প্রত্যেকটা শব্দই ব্যাস বাক্য। আর সমাজের সাধারণত থাকে পূর্বপদ থাকে আর থাকে পরপদ। পরপদকে আবার উত্তরপদও বলা হয়। এগুলো আমরা অনেকেই জানি, তাহলে এগুলোর বেশি আলোচনা না করে সামনে আগাই। সমাজ 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মদ্বারায়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ী ভাব। এগুলো সবাই জানি। তবে আজকে আমরা দ্বন্দ্ব সমাজ আলোচনা করব। দ্বন্দ্ব সমাজ, তারপরে আস্তে আস্তে 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব সমাজ, দ্বন্দ্ব সমাজ মানে পূর্বপদ পরপদের উভয় অর্থ প্রদান করবে। উভয়ই সমান গুরুত্ব, উভয়েরই অর্থ আছে। পরপদেরও ভ্যালু আছে, পূর্বপদেরও ভ্যালু আছে, পরপদেরও ভ্যালু আছে, উত্তরপদেরও ভ্যালু আছে। মানে দুটোরই গুরুত্ব আছে। যেমন বাবা মা, বাবার গুরুত্ব বেশি বা মায়ের গুরুত্ব বেশি, এরকম না, দুটোরই গুরুত্ব আছে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাজকে আমরা 11 ভাবে দ্বন্দ্ব সমাজ হয়। দ্বন্দ্ব সমাজ 11 ভাবে হয়। দ্বন্দ্ব সমাজ 11 ভাবে হয়। তবে আমরা আগে এটা জানি নেই যে কোনটার পূর্বপদ প্রদান আর কোনটার পরপদ প্রদান এবং কোনটার কি আর কি, সেটা আগে জানি নেই। দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ প্রদান। দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ প্রদান। দ্বন্দ্ব কি? উভয় পদ প্রদান। আরেকটা হচ্ছে তৎপুরুষ কর্মদ্বারায় আর দ্বিগু, পরপদের। পরপদ প্রদান কি? পরপদ প্রদান তৎপুরুষ কর্মদ্বারায়, তৎপুরুষ কর্মদ্বারায় আর দ্বিগু। তৎপুরুষ কর্মদ্বারায় দ্বিগু, এগুলো কি? পরপদ প্রদান। পরপদ প্রদান তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, পরপদের অর্থ প্রদান করে। অব্যয়ী ভাব এটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে অব্যয়ী ভাব। পূর্বপদ হচ্ছে অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব পূর্বপদ অর্থ প্রদান। এরপরে বহুব্রী, মানে এটা হচ্ছে পূর্বপদ বুঝাবে না, বহুব্রী। পূর্বপদ
বোঝাবে না, পরপদও বোঝাবে না, নতুন অর্থ বোঝাবে। যেমন আমরা বলি বহুরূপী। বহুরূপী মানে কি, যে এই এখন রূপ বোঝা বড় দায়, মানে আসল রূপী নাই, নকল রূপী, কোন রূপী নাই, বহু রূপ ধারণ করে আর কি। এটা পূর্বপদও বোঝাবে না, পরপদও বোঝাবে না, তাহলে এটা কি বহুব্রী, বহুরূপী। তো আমরা এই হচ্ছে উভয় পদ, পরপদ আর বহুব্রী। আজকে আমরা দ্বন্দ্ব সমাস 11 ভাবে দেখি একটু। প্রথম হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। 1 নম্বরে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তো মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি, দুই পদের মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝাবে, মানে মিলন বোঝাবে। দুই পদের মধ্যে মিলন বোঝাবে, দুই পদের মধ্যে মিলন বোঝাবে, অভিন্ন সম্পর্ক বোঝাবে, একটা কানেকশন থাকবে, সেটাই হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি বলি, এটা সংক্ষেপ যদি বলি, যে দুই পদ মানে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, একটা মিলন থাকবে, পূর্বপদ ও পরপদের মধ্যে একটা মিলন থাকবে, সেটাই কি মিলনার্থক দ্বন্দ্ব। যেমন মশা মাছি, মানে একই শব্দ, মশাও একটা, মশা মাছি মানে একই সাথে মিলে যায় আর কি। যেমন চা বিস্কুট, এই এরকম আর কি মিলনার্থক দ্বন্দ্ব। 2 নম্বরে হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব, পূর্বপদ এবং পরপদের মধ্যে বিরোধ একটা ভাব থাকবে, একটা বৈরী ভাব থাকবে, মানে একটা বিরোধ আর কি, একটা শত্রু মানে সাপ বেজির একটা সম্পর্ক থাকবে, একটা আক্রমণ পাল্টা আক্রমণের সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। দুই পদের মধ্যে বিরোধ আর কি প্রকাশ করবে। যেমন আমরা যদি বলি অহিনুকুল, অহিনুকুল, তাহলে কি অহি মানে কি সাপ, আর নুকুল মানে কি বেজি। সাপ বেজির মধ্যে একটা কি, একটা মানে সৃষ্টিগতভাবে একটা শত্রুতা রয়েছে, এটা হচ্ছে অহিনুকুল। এরপর দা কুমড়া মানে একটা করে শত্রু, দা কুমড়াকে কেটে ফেলে, এরকম একটি। তাহলে প্রথমটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, 2 নম্বর হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব, 3 নম্বরে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব মানে বিপরীত, যেটা আর কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীত দ্বন্দ্ব সমাস মানে কি, বিপরীত মানে বিরোধী, বিপরীত তো সবাই বুঝি, বিরোধী মানে বিপরীত শব্দ, যেটা সিনোনিম অ্যান্টিনম আছে, যে অ্যান্টিনম যেটা আর কি, মানে বিপরীত। যেমন যেখানে একটা থাকে আর একটা থাকতে পারে না, যেমন লাভ ও ক্ষতি, যদি লাভ হয় তাহলে ক্ষতি হইতে পারে না, যদি ক্ষতি হয় তাহলে কি লাভ হইতে পারে না।
আবার যদি বলি ছেলে ও বুড়ো, ছেলে ও বুড়ো, ছেলে বুড়ো দুজন এক হইতে পারে না। ভালো ও মন্দ, ভালো ও মন্দ, হ্যাঁ, যেখানে ভালো হয় সেখানে মন্দ হয় না, যেখানে মন্দ হয় সেখানে ভালো হয় না। স্বর্ণ ও নরক, স্বর্গ ও নরক, যে স্বর্গ মানে শান্তি আর নরক মানে কি নরক, জাহান্নাম। দুইটার কি বিপরীতার্থক, এই বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে আমরা দ্বন্দ্ব সমাজকে কয় ভাগে? 11 ভাবে পড়তে পারি। 1 নম্বরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ আমরা পড়লাম। তাহলে আমরা এখন 4 নম্বরে দেখব। 4 নম্বরে হচ্ছে 4 নম্বরে সমার্থক দ্বন্দ্ব। 4 নম্বর অর্থে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব সমাস। একই জাতীয় বস্তুর সংযোগে, একই জাতীয় বস্তুর সংযোগে, একই জাতীয় বস্তুর সংযোগে মিলনবাচক যে সমাজ হয়, মিলনবাচক যে দ্বন্দ্ব সমাজ হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাজ বলে। একই জাতীয় বস্তুর সংযোগে মিলনবাচক যে দ্বন্দ্ব সমাজ হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাজ বলে। এটা হচ্ছে পূর্বপদ ও পরপদ একই অর্থ প্রদান করে। পূর্বপদ যে অর্থ আর পরপদ একই অর্থ প্রদান করবে, সমার্থক আর কি। সিনোনিম যেটা আমরা বলি, যদি আমরা বলি চিঠি ও পত্র, চিঠি পত্র মানে চিঠিও যা পত্রও তাই, চিঠি পত্র। মোল্লা মৌলবী যদি বলি, মোল্লা মৌলবী, মোল্লা বলতে আমরা হুজুর মানুষকে বুঝি, মৌলবী বলতেও কি আমরা হুজুর মানুষকে বুঝি। তারপর যদি আমরা বুঝি হাট বাজার, হাট বাজার, হাট হাট আমরা যেটা বুঝি, বাজার বলতেও সেটা বুঝি। আমরা যদি বলি টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা মানে সমর্থক শব্দ। এগুলো হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ। তাহলে আমরা এবার 5 নম্বরে সংখ্যাবাচক দ্বন্দ্ব। 5 নম্বরে কি করব? সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস পাশে এটা হচ্ছে পূর্বপদ পরপদ সংখ্যা বোঝাবে। পূর্বপদ আর কি পরপদ দুইটাই কি সংখ্যা বোঝাবে। পূর্বপদ পরপদ দুইটাই সংখ্যা বোঝাবে। যেমন যদি বলি 70 80, 70 পূর্বপদ, 80 কি 80 পরপদ। তাহলে পূর্বপদ পরপদ সংখ্যা বোঝাচ্ছে। এটা হচ্ছে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ যদি আমরা কি বুঝি সংখ্যা বুঝি, তাহলে সেটা কি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এরপর হচ্ছে অঙ্কবাচক শব্দ যোগে অঙ্গবাচক। এটা তো হয়ে গেল। পাশে 6 হচ্ছে অঙ্গবাচক। অঙ্গ আছে না আমাদের হাত পা, অঙ্গবাচক। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস কি বুঝাবে?
এটা আমাদের অঙ্গ বোঝাবে, যেমন নাক মুখ একই সাথে, বুক পিঠ, মাথা মুন্ড, হাত পা, এগুলো আর কি অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হয়। যেমন একটা লিখে দিই, হাত পা। হাত পা এটা দ্বন্দ্ব সমাস হইলেও আপনার এটা কি অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এরপরে হচ্ছে 6-7 আমরা সহচর দ্বন্দ্ব দিই, সহচর দ্বন্দ্ব। 7 হয়েছে সহচর দ্বন্দ্ব সমাস। সহচর মানে সহচর থাকবে মানে সাহায্যকারী। আমরা বাংলা ব্যাকরণে যেটা দ্বিরুক্তি বলি, যে ভাত টাত, বাজার টাজার। এই ভাত টাত বলতে কি আছে, বাজার টাজার বলতে কি ঘড়ি টড়ি, লাইট ফাইট, মানে জালনা টালনা, এইগুলো প্রত্যেকটার সাথে একটা মানে একটা সহচর, যে একটা সঙ্গীর শব্দ বলি, সেরকম সহচর দ্বন্দ্ব। যেমন আমরা যদি বলি কাপড় চোপড়, কাপড় চোপড়, কাপড় চোপড়, এটা হচ্ছে সহচর দ্বন্দ্ব। আমরা যদি কাপড়ের দোকানে গিয়া বাজারে যদি বলি যে আমাকে কিছু চোপড় দেখান, তাহলে দোকানদাররা কি চোপড় দেখাতে পারবে কিনা? পারবে না, কিন্তু সেটা হচ্ছে এটাই সহচর দ্বন্দ্ব। এরপর হচ্ছে 8 নম্বরে দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস কি? উভয় পদী সর্বনাম। যেমন উভয় পদী কি সর্বনাম হবে, যেমন যা তা, যা তা। এরপর যদি আমরা বলি যে সে, মানে উভয় পদী সর্বনাম। এরপর দুটি সর্বনাম যোগে, এগুলো 8 নম্বর। এরপর 9 নম্বর দুটি বিশেষ্য যোগে, দুটি বিশেষ্য যোগে, দুটি বিশেষ্য যোগে দ্বন্দ্ব সমাস। মানে পূর্বপদ পরপদ দুইটাই কি হবে? বিশেষ্য যোগে হবে। সর্বনাম যোগের পরে আমরা বিশেষ্য না দিয়া বিশেষণ দেই, বিশেষণ, দুটি বিশেষণ দ্বন্দ্ব সমাস। উভয়পদী বিশেষণ, উভয়পদী কি থাকবে? উভয়পদী বিশেষণ থাকবে। যেমন যদি আমরা বলি ভালো মন্দ, ভালো মন্দ যদি বলি, ছোট বড়, এই আর কি। এরপরে যদি আমরা দেখি 10-এ দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। উভয় পদে পূর্বপদ পরপদ দুইটাই ক্রিয়া থাকবে। যেমন আসা ও যাওয়া, আসা ও যাওয়া। এরপরে যদি বলা কওয়া, বলা ও কওয়া। এখন দেখেন দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। এখানে আসা ও যাওয়া, এটা তো ক্রিয়া ঠিক আছে, এটা কিন্তু আসা যাওয়া একটা বিপরীতার্থক দ্বন্দ্ব কিন্তু হয়েছে। বলা ও কওয়া, এটা দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব তো হয়েছে, সাথে সমার্থক দ্বন্দ্ব কিন্তু হয়েছে। মানে যেটি ক্রিয়া যোগে হয় সেটা কিন্তু অন্যটা হইতে পারে, মানে দুইটাও একসাথে হইতে পারে। এটা বিপরীতার্থক, আর এটা হচ্ছে কি বলা কওয়া কি সমার্থক দ্বন্দ্ব হয়েছে। 10। এবার 11-তে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব সমাস।
বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস মানে কি দুইয়ের বেশি পদ, দুইয়ের বেশি পদ মানে যে কোনো একটা পদ কিন্তু দুইয়ের বেশি, যেমন নাক কান গলা, নাক নাক কান গলা, নাক কান গলা বহুপদী বহুপদী দ্বন্দ্ব সমাস। নাক কান গলা বহুপদী দ্বন্দ্ব সমাস। নাক কান গলা এটা কি বহুপদী দ্বন্দ্ব সমাস। 11 নম্বরে নাক কান গলা মানে বহুপদী দ্বন্দ্ব সমাস, দুইয়ের বেশি পদ। এরপর যদি বলি যে বিবি সাহেব, এটা দ্বন্দ্ব সমাস। যদি বলি বিবি সাহেব গোলাম, তাহলে এটা বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপরে যদি 12 নম্বর দেই একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস কি একটি শব্দ দ্বারা বাক্য গঠন হবে। একশেষ দ্বন্দ্ব সমাস একটি শব্দ দ্বারা বাক্য গঠন হবে। একটি যেমন এটা যদি বলি আমরা যে আমরা যখন যাই তাহিয়াদের বাসা, তাহিয়াদের বাসা যদি বলি, এখন তাহিয়ার যে একলার বাসা বোঝা যাচ্ছে না, তাহিয়ার বাসা, তাহিয়াদের মানে তাহিয়াদের সবার বাসায় যে কজন থাকে সবার নাম কি তাহিয়া, তা কিন্তু না, তাহিয়াদের বাসা। এখানে যদি বলি যে আমরা আরেকটা বলি তাহিয়ারা ঘুমাচ্ছে, তাহিয়ারা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে কি আমরা যদি বলি যে এই তাহিয়া কোথায়, এখন যদি কেউ বলে যে তাহিয়ারা ঘুমাচ্ছে মানে কি তাহিয়া, ওখানে আমরা গিয়ে দেখলাম যে তাহিয়ার সাথে আরও 3 জন আছে, তা এখন কি সবার নাম কি তাহিয়া? আসলে সবার নাম তাহিয়া না, মানে কথা হচ্ছে তাহিয়ারা ঘুমাচ্ছে, তাহিয়ার সাথে যারা আছে, তাহিয়ার বাসায় যারা আছে, তাহিয়ার সাথে যারা আছে, মানে এক শেষ দ্বন্দ্ব হচ্ছে একটি শব্দ দ্বারা বাক্য শেষ হয়ে যাবে, সবার নাম আসবে না, একজনের নাম আসবে, এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। এই 12 নম্বর। এবার 13 নম্বরে অলুক দ্বন্দ্ব। 13 নম্বরে হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কি? অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে বিভক্তি, সমস্ত পদে বিভক্তি লোপ পায় না। হ্যাঁ, সমস্ত পদে কি পাইবে না? লোপ পায় না। অলুক দ্বন্দ্ব সমস্ত পদে বিভক্তি লোপ পাবে না। আর তাহলে আমরা ওই অলুক যে কটা আছে সে অলুক আছে 3টা সমাসে, 3টে শব্দ একসাথে পড়লে আগে এই দ্বন্দ্ব সমাজেরটা ক্লিয়ার করে ফেলি যে অলুক দ্বন্দ্ব মানে কি বিভক্তি থাকবে, দ্বন্দ্ব সমাস হইবে সাথে বিভক্তি থাকবে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন আমরা এই যে অলুক যে আছে, অলুক 3টে সমাজে হয়, যে অলুক দ্বন্দ্ব সমাস, তারপরে হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, তৎপুরুষ, আর হচ্ছে অলুক বহুব্রী। অলুক বহুব্রী, তা অলুক দ্বন্দ্ব সমাস, অলুক তৎপুরুষ সমাস, আর হচ্ছে অলুক বহুব্রী। অলুক দ্বন্দ্ব সমাস যদি বলি যে দুধে ভাতে, দুধে ভাতে মানে দুধ এ ভাত এ, মানে 2টা বিভক্তি থাকবে। অলুক দ্বন্দ্বতে কি 2টা বিভক্তি থাকবে, আর অলুক দ্বন্দ্বতে 2টা, আর অলুক তৎপুরুষ অলুক বহুব্রীতে একটা বিভক্তি থাকবে, একটা বিভক্তি একটা, আর অলুক দ্বন্দ্বতে 2টা বিভক্তি, আর অলুক তৎপুরুষে একটা বিভক্তি, অলুক বহুব্রীতে একটা বিভক্তি। তাহলে অলুক দ্বন্দ্বতে অলুক তৎপুরুষে একটা বিভক্তি থাকবে, সেটা হচ্ছে
র অথবা এর থাকবে, র অথবা এর। অলুক তৎপুরুষে র অথবা এর বিভক্তি থাকবে, আর অলুক বহুব্রীতে এ অন্ত্যেষ্টিয়া, এ অথবা অন্ত্যেষ্টিয় বিভক্তি থাকবে। তাহলে অলুক তৎপুরুষে একটা বিভক্তি, যেমন সোনার তরী, সোনার তরী। তারপর অলুক বহুব্রীতে গলায় গামছা। বহুব্রী মানে অন্য কিছু বোঝাবে, আর নিজের রূপ গলায় গামছা। গলায় গামছা বলতে কি বুঝি? আমরা একটা মানুষকে বুঝি, মানুষের গলায় গামছা বুঝি, গলায় গামছা। আচ্ছা, অলুক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্বতে গিয়া 11টা বললাম, সেখানে গিয়ে অলুক দ্বন্দ্ব পাইলাম কি? অলুক দ্বন্দ্বতে হয়েছে 2টা বিভক্তি থাকবে এবং অলুক দ্বন্দ্ব সমাস। আর অলুকে গিয়ে মোট 3টাই অলুক আছে, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী। অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী। এরপরে আমরা দ্বন্দ্ব সমাজের পরে কর্মধারায় সমাজ দেখব। কি সমাজ? কর্মধারায় সমাজ। কর্মধারায় সমাজ কি? কর্মধারায় সমাজ হচ্ছে পরপদ প্রধান। কর্মধারায় সমাজ। কর্মধারায় সমাজ কি? কর্মধারায় সমাজ হচ্ছে পরপদ প্রধান। কর্মধারায় সমাজ 4 প্রকার। কর্মধারায় সমাজ এটা কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে উপমান কর্মধারায়, একটা হচ্ছে উপমান, উপমান কর্মধারায়, উপমান কর্মধারায়। আর 2 নম্বরে হচ্ছে উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায়, কর্মধারায় লিখলাম না, কর্মধারা তো আছে। উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। 3 নম্বরে হচ্ছে রূপক কর্মধারায়, রূপক কর্মধারায়। 4 নম্বরে হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়। উপমান কর্মধারায়, উপমান আর উপমিত এটা হচ্ছে পূর্বপদ এবং পরপদে। এটা হচ্ছে কি? পরপদ প্রধান হবে, পরপদ প্রধান হবে, উপমানে বাস্তব তুলনা হবে। বাস্তব মানে যা হবে বাস্তব তুলনা, বাস্তব তুলনা। আর উপমান উপমিত অবাস্তব তুলনা, অবাস্তব তুলনা। এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে হবে, অথবা অ্যাডজেক্টিভ নাউন হবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন হবে। তাহলে একটা উপমানে এইটুকু মনে রাখলে হবে যে উপমানে হচ্ছে বাস্তব তুলনা হবে, আর উপমিত অবাস্তব তুলনা হবে। উপমানে বাস্তব তুলনা হবে আর উপমিত অবাস্তব তুলনা হবে। বাস, ওকে। এখন আমরা যদি দেখি তুষারের ন্যায় ধবল, তুষারের ন্যায় ধবল, তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। তুষারের ন্যায় ধবল, তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। তারপরে আরেকটু লিখি বজ্রের মতো, বজ্র কঠোর। বাস্তব তুলনা দেই, বজ্র
কঠোর। আর উপমিত অবাস্তব তুলনা হচ্ছে পুরুষ সিংহ বা সিংহের ন্যায় পুরুষ সিংহ। এই তো। আচ্ছা, এখন দেখি যে আমরা বজ্রের মতো কঠোর। আমাদের যখন আকাশ চমকায়, বিদ্যুৎ চমকায়, তখন আমরা গ্রামাঞ্চলে ঠাডা বলি। এটা কি কঠোর হয় না? মানে আমরা যখনই ওই আলোকটা চমকায় আমরা কোন চেপে ধরি, কারণ এটা খুব কঠোর। তুষারের ন্যায় ধবল। তুষার তো সাদা, আর ধবল সাদা, মানে তুলনাটা ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারায়। এটা হচ্ছে এক কথা বাস্তব তুলনা। আর উপমিত সিংহ পুরুষ, মানে আমরা যখন বাহবার মতো, বীরের মতো কাজ করি, সে তখন আমরা সিংহ পুরুষ বা সিংহের ন্যায় একটা কথা বলে খুব খুশি হয়। আসলে কি, যতই সিংহ বলুক, একটা পুরুষ কি সিংহ হতে পারে? কোনোভাবেই পারে না। এটা হচ্ছে উপমিত কর্মধারায়। আর রূপক হচ্ছে যেমন রাগে ফায়ার। আমরা যদি বলি রাগে ফায়ার, মানে রাগে আগুন। যত রাগী হোক, মানে এর কোনো নেই, আসলে ফায়ার হইতে পারে না, রাগে ফায়ার হইতে সে পারে না। এবার হচ্ছে কালের চক্র, মানে সে যতই হোক। এরপরে হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় মাঝের পদ লোপ পায়। মাঝের পদ যদি লোপ পায়, তাহলে সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্ম, মাঝের পদ লোপ পায়। মাঝের পদ লোপ পায়, মধ্য পদলোপী কর্মধারায় মাঝের পদ লোপ পায়। যেমন আমরা যদি বলি দুধে মিশানো ভাত, দুধ ভাত। এরপরে যদি আমরা বলি যদি বলি যে আমরা মধ্যপদলোপী মাঝের পদ লোপ পায়, মধ্যপদলোপী। তোমার বাষ্পযান। আমরা যে প্রথম যে এটা দিলাম সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এটা হচ্ছে ব্যাস বাক্যের 3টে পদ হবে, পরপদের অর্থ প্রদান হবে, সেটাই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। আচ্ছা, আমরা এখন দেখি কর্মধারার পরে তৎপুরুষ সমাস। আমরা মস্ত তৎপুরুষ সমাসটাকে আলোচনা করি। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। যে সমাজের ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পায়, যে সমাজের ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পায়, কি লোপ পায়? বিভক্তি লোপ পায়। বিভক্তি লোপ পাইবে, সেটাই কি তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস কিসের অর্থ প্রদান করে? পরপদের অর্থ প্রদান করে। তাহলে এটা তো মানে বিভক্তির ক্লাস করলেও হয়ে যায়, বিভক্তি পারলেই হয়। এক নম্বর আছে দ্বিতীয়া তৎপুরুষ, মানে কি লোপ পাইবে? কোন বিভক্তি লোপ পাইবে? কে রে বিভক্তি। কে রে বিভক্তি লোপ পাইলে কি সমাস? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কে রে বিভক্তি লোপ হয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে কি বলে? দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন আমরা যদি বলি দুঃখতীত, দুঃখকে অতীত, দুঃখাতীত।
তেজ, এটাকে কি বিভক্তি লোপ পাইলাম? যেমন বলি দুঃখকে অতীত, এইখানে যে আমরা কে বিভক্তি লোপ পাইছি এটাই হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এরপর যদি আমরা বলি হ্রদ দেখা, মানে হ্রদ দেখা মানে কি? হ্রদকে দেখা, হ্রদকে দেখা, হ্রদকে দেখা। এবার ছেলে ঘোরানো, মানে ছেলেকে ঘোরানো, আম কুড়ানো, আমকে কুড়ানো, এটাই কি? যদি দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পায় কে রে, তাহলে দ্বিতীয় তৎপুরুষ। এরপরে তৃতীয় তৎপুরুষ সমাস। দুই নম্বরে এরপরে হচ্ছে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস পড়ব। তৃতীয় বিভক্তি কি আছে? পূর্বপদে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়। পূর্বপদে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে কি? পূর্বপদে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে সমাস হয়। পূর্বপদে দ্বারা দিয়ে যে সমাস হয় তৃতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদে দ্বারা দিয়ে কর্তৃক, মানে তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক যে তৎপুরুষ সমাস হয়। যেমন মন গড়া দিয়ে যদি আমরা দেখি, তৃতীয় মন গড়া মানে কি? মন দিয়ে গড়া। তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। মন গড়া, মন দ্বারা কি? মন দ্বারা গড়া, মন দ্বারা গড়া। এরপরে তৃতীয় বিভক্তি আরেকটা কি আছে? মধু মাখা, তাহলে এটা দিয়ে বললাম মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, তাহলে তৃতীয় তৎপুরুষ হয়েছে। এরপর যদি বাগযুদ্ধ যদি বলি আমরা, বাগযুদ্ধ, বাগধারা যুদ্ধ, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাস হচ্ছে ক্রিয়ার জন্য নিমিত্ত। যদি বিভক্তি লোপে যায় সমাস হয় ক্রিয়ার জন্য নিমিত্ত, তাহলে হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ কি? চতুর্থ তৎপুরুষ সমাস হচ্ছে কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত লোপে যে তৎপুরুষ সমাস হয় তাহলে সেটা কি? চতুর্থী তৎপুরুষ সমাস। মানে বিভক্তি, চতুর্থ বিভক্তি লোপ পাবে। যেমন আমরা যদি বলি বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয় মানে কি? বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। বালিকাদের জন্য বিদ্যালয় মানে কি? বালিকা বিদ্যালয়। বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি। আরামের জন্য কেদারা, আরাম কেদারা। এরকম যে কে জন্য নিমিত্ত যদি হয় তাহলে চতুর্থ বিভক্তি যদি লোপ পায়, এটা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। এরপরে হচ্ছে চতুর্থ গেল পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী
পঞ্চম বিভক্তি কি? হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এরকম। ইতি থেকে আদি ইত্যাদি। রথ, বধ থেকে জাত, বজ্জাত, এরকম আর কি। পঞ্চমী মানে পঞ্চমী হতে থেকে সে যদি বিভক্তি লোপ পায় তাহলে সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ কি? র এর বিভক্তি লোপ, র এর বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয়, র এর বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয়, র এর বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ বলে। যেমন মানব হৃদয়, মানব হৃদয় মানে কি? মানবের হৃদয়, মানবের হৃদয়। মানব হৃদয় কি? মানবের হৃদয়। এই মানবের এই বিভক্তি লোপ পাইছে, তাহলে এটা কি? ষষ্ঠী তৎপুরুষ র এর। আমরা দেখি যে অর্ধচন্দ্র, অর্ধপদ, এরকম আছে আর কি। পথের অর্ধ, অর্ধপদ। এরপর সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ কি? বিভক্তি সপ্তমী তৎপুরুষ এ অন্তস্তিয়া তে। এ অন্তস্তিয়া তে বিভক্তি লোভে যে তৎপুরুষ সমাস হয়, এ অন্তস্তিয়াতে বিভক্তি লোভে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলে? সপ্তমী তৎপুরুষ বলে। যেমন আমরা যদি বলি দিবানিদ্রা, দিবানিদ্রা, দিবায় নিদ্রা, তাহলে এই বিভক্তি লোপ পাইল না। দিবায় নিদ্রা। আমরা যদি বলি গাছপালা, গাছ পাকা, গাছ পাকা মানে কি? গাছ এ পাকা, গাছে পাকা। এই তৎপুরুষ সমাস এখানে শেষ। এরপর যদি আমরা যে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাজের কথা মনে আসতো। বহুরূপী, বহুরূপী মানে নিজের কথা বলা যায়, নিজের পরিচয় নাই, সে মানে অন্যের পরিচয় দেয়, অন্য রূপ নিয়ে আসে, সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি। পূর্বপদ, পরপদ মানে আমার এই চেহারা আসলে এটা দেখাইবে না। কি দেখাইবে? যদি আমরা ধরেন এই চেহারার ভিতরে যদি একটা মুখোশ দিই তাহলে আমার চেহারাকে দেখায়, নতুন অর্থ দেয় আর কি, নতুন চেহারা দেখায়, বহুরূপ দেখায়। আর যদি আমরা এখানে একটা মুখোশ দিয়ে দেই তাহলে মনেই হইবে না যে আমার চেহারাটা কেমন, একটা অন্যরূপ। বহুরূপী, বহুরূপী বলি না আমরা যে অমুক মেয়েটা বহুরূপী বা অমুক ছেলেটা বহুরূপী। এইখানে এক কথা, ওইখানে এক কথা, কিন্তু কোনো মিল নাই, আরেকটা অর্থ আর কি। মানে পূর্বপদ পরপদের কোনো অর্থ প্রদান করবে না, নতুন অর্থ প্রদান করবে। যা বলবে তা করবে না, যা করবে তা বলবে না, সেটা হচ্ছে বহুব্রী, নতুন অর্থ প্রদান।
তাহলে বহুব্রী মানে কি পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রদান করবে না। হ্যাঁ, যদি এটা অন্যটা বোঝাবে আর কি। এক নম্বরে যদি বলি আমরা সমানাধিকার বহুব্রী, সমানাধিকার বহুব্রী, এটা পূর্বপদ পরপদে, পূর্বপদে হইবে বিশেষণ, পূর্বপদ কি বিশেষণ, বিশেষণ বিশেষণ আর পরপদ হয়েছে বিশেষ্য, বিশেষ্য হবে। যেমন পূর্বপদে কি পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য হবে। যেমন হতশ্রী, হত হয়েছে শ্রী যার। লাল পেড়ে, হ্যাঁ লাল লাল পেড়ে কি লাল পাড় যে শাড়ির, মানে লাল রং যে শাড়ির, এরকম আর কি। খোশ মেজাজ, এরকম মানে সমান অধিকার বহুব্রী, পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, সমানাধিকার বহুব্রী। এরপর যদি আমরা দেখি সমানাধিকারের পরে বেদীকরণ বহুব্রী, বেদীকরণ, বেদীকরণ বহুব্রী, এটা হচ্ছে সমসমান পদের দুইটাই বিশেষ্য পদ, এখানেও বিশেষ্য ওখানেও বিশেষ্য। বেদীকরণ বহুব্রী দুই পদই, মানে পূর্বপদেও বিশেষ্য আর পরপদেও বিশেষ্য, এটা হচ্ছে বেদীকরণ বহুব্রী। পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষ্য, এটা কি, এটা হচ্ছে বেদীকরণ বহুব্রী। বেদীকরণ বহুব্রী, পূর্বপদেও বিশেষ্য, পরপদেও বিশেষ্য। যেমন 80-20, 80-তে 20 যার, মূল পানি, শোল পানিতে যার। এরপর একটা দেখি বেতিহার বহুব্রী, বেতিহার বহুব্রী, দুজন কর্তা একসাথে কাজ করে। বেতিহার বহুব্রী কি দুইজন কর্তা একই সাথে একই কাজ করে, দুইজন কর্তা একই সাথে একই কাজ করে। যেমন কানাকানি কথা, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, দুজনে মিলে একটা কাজ। যদি মনে করেন যে মারামারি করে দুজনেই দিতেছে, মানে আরেকটা জিনিস যদি বলি যে শিক্ষক ছাত্রদেরকে মারতেছে, এটা কি বেথিয়ার বহুব্রী হবে? হবে না, কারণ শিক্ষক শুধু একা মারতেছে, ছাত্ররা তো আর ব্যাগ দিতেছে না, এই জন্য কি এটা বেথিহার না। মানে যখন দুইজনই মারামারি করবে, দুইজনই চুলাচুলি করবে, এ আক্রমণ করবে, মানে দুইজনই সমানভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে বেতিহার বহুব্রী। এরপরে এসে প্রত্যয়ন্ত বহুব্রী। প্রত্যয়ন্ত বহুব্রী কি, যে বহুব্রী সমাজের সমস্ত পদে আ এ ও প্রত্যয় যুক্ত হয়। যে বহুব্রী সমাসের সমস্ত পদে আ এ ও প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয়ন্ত বহুব্রী বলে। যেমন উন পাজর যার, এরপরে কি এক চোখা, এক দিকে চোখ যার। তারপর আরেকটা দেখি অলুক বহুব্রী। এই অলুক বহুব্রী তো আমরা পড়ছিলাম যে যেখানে একটা বিভক্তি থাকবে। এরপর দিয়ে আমরা দেখি সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী কি, সংখ্যাবাচক হচ্ছে পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য। প্রথমটা কি সংখ্যা, পূর্বপদ সংখ্যা প্লাস পরপদ হচ্ছে বিশেষ্য। পূর্বপদ সংখ্যাবাচক বহুব্রী মানে পূর্বপদ হচ্ছে সংখ্যা, পরপদ
বিশেষ্য, এটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী, যেমন তে পায়া যা, তে পায়া, তে পায়া, তে মানে তে পায়া কি 3 পা যার, তে পায়া, তে পায়া যান, এটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, বহুব্রী মানে কি? বহুব্রী মানেই নিজের অর্থ না, পূর্বপদের অর্থ না, পরপদের অর্থ না, নতুন অর্থ, সেটাই কি। এরপরে বহুব্রী পড়লাম। এরপর আমরা দ্বিগু সমাস। দ্বিগু সমাস মানে কি? দ্বিগু সমাস মানে পরপদের অর্থ প্রদান করবে। দ্বিগু সমাস মানে কি? পরপদের অর্থ প্রদান, পরপদের অর্থ প্রদান। দেখি, পরপদের অর্থ প্রদান দ্বিগু সমাস, যেমন চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা মানে চৌ বুঝি না আমরা, রাস্তা কি বুঝি, মানে এটা পরপদের অর্থ প্রদান দিছে। এখন কি একটা প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদের অর্থ প্রদান থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে। হ্যাঁ, ব্যাস বাক্যে সমষ্টি সমাহার থাকবে, সমষ্টি, ব্যাস বাক্যে কি থাকবে? সমষ্টি অথবা সমাহার থাকবে। যেমন শতাব্দী, শত অব্দের সমাহার, শতাব্দী। পঞ্চপ্রদীপ, 5টি প্রদীপের সমাহার, সেটা হচ্ছে পঞ্চপ্রদীপ, 5টি প্রদীপের সমাহার, তাহলে সেটা হচ্ছে কি পঞ্চপ্রদীপ। ত্রিকোণ, 3টি কোণের সমাহার, সেটা হচ্ছে ত্রিকোণ। তাহলে দ্বিগু সমাস কি? পরপদের অর্থ প্রদান, দ্বিগু সমাস পরপদের অর্থ প্রদান, ব্যাস বাক্যে সমষ্টি সমাহার থাকবে এবং সংখ্যাবাচক শব্দ থাকবে। এবার যদি আমরা বলি অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, যে সমাসের প্রথমে অব্যয় থাকে, যে সমাসের প্রথমে অব্যয় থাকে, অব্যয় কি? এই যে সমাসের কি থাকবে? অব্যয় থাকবে, মানে উপসর্গ থাকবে, সুহাস, আনি, বেহস, ভরসা, ওয়ানা, কুয়ারা, বনপাতিপদ, আনিত, গ্রাম, মানে বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত 20টা, বিদেশি উপসর্গ, ইংরেজি উপসর্গ, ফার্সি, বাংলা। যদি প্রথমে কি থাকে? উপসর্গ থাকে, অনুসর্গ থাকে, তাহলে সেটা কি অব্যয়ীভাব সমাস। যেমন মরণ পর্যন্ত যদি বলি আমরণ, মরণ পর্যন্ত কি? আমরণ, এই কি উপসর্গ। সুহাস, আনিবি, এটা বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে, কিন্তু এটা কি বাংলা উপসর্গ। এরপর যদি আমরা দেখি মূল পর্যন্ত, আমল, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, এটা কি? এটা হচ্ছে অব্যয়, আকণ্ঠ, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো আজকের এই পর্যন্তই সমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।